নিউজের সম্পাদক এবং প্রকাশক জনাব রাশেদ কামাল, কিনোট পেপার। আসসালামু আলাইকুম। I would like to thank firstly BCS এবং CNEWS for giving me the opportunity to present this keynote paper. First of all, nice to meet you all. Rashed Kamal আগেই বলেছে না, আমি এডিটর এন্ড পাবলিশার CNEWS, ম্যানেজিং ডিরেক্টর ডেটাবেস সফটওয়্যার লিমিটেড। আমি একই সাথে ইন্টারন্যাশনাল কনসালটেন্ট হিসাবে আছি ITC জেনেভার ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। এটা ইউনাইটেড নেশনস এবং WTO এর একটা জয়েন্ট অর্গানাইজেশন। আমি সেখানে এক্সপোর্ট মার্কেটিং স্ট্র্যাটেজির উপর একজন কনসালটেন্ট। আমি সিনিয়র কনসালটেন্ট অফ ENM এক্সপোর্ট মার্কেটিং, এটা আপনার নেদারল্যান্ডের একটিভ কোম্পানি, সেখানে সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। এবং অ্যাট দ্য সেম টাইম CBI BITM সার্টিফাইড ট্রেনার। CBI আসলে ডাচ গভর্নমেন্ট এজেন্সি, তো তাদের সার্টিফাইড এখানে 9 জন ট্রেনার আছে, আমি তাদের একজন। Academic background, I completed my graduation from IBA Dhaka University, and after that post-graduation and masters from IIT Dhaka University. এরপরই যে কোশ্চেনটা আসে, why I am here, আগেও বলেছে আমাদের এক্সিকিউটিভ এডিটর সাহেব যে 17 years experience in the ICT industry. I am engaged with 500 plus hardware companies, এবং আমি উনাদেরকে অ্যাকচুয়ালি সলিউশন দিয়েছি। সলিউশন দেওয়া হয়েছে, ডেটাবেস সলিউশন দিয়েছে আমার মনে হয় কয়েক হাজার হবে। তো 500 এর সাথে অ্যাকচুয়ালি আমার নিজের সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে আমার কনসাল্টিং করার অভিজ্ঞতা হয়েছে। এছাড়া আমার 70 জনেরও বেশি ICT এন্টারপ্রেনার ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনারদের সাথে কাজ করার সুযোগ হয়েছে, এবং 20টারও বেশি সফটওয়্যার ডেভেলপমেন্ট নেশনস এর সাথে আমি কাজ করেছি অ্যাজ এ কনসালটেন্ট এবং কোনো কোনো সময় অ্যাজ এ ভেন্ডার। আর আমি ট্রেন্ড অ্যান্ড সার্টিফাইড অন IT ইনোভেশন অ্যান্ড এক্সপোর্ট মার্কেটিং স্ট্র্যাটেজিস। আর যে কথাটা না বললেই না, আজকে আসলে আমাদের চিফ গেস্ট ছিলেন জাব্বার ভাই, আমার মন্ত্রী মহোদয় মোস্তফা জাব্বার সাহেব। তো একটু আগে কথা হলো, উনি বরিশাল থেকে আসার পথে, তো আজকে অ্যাটেন্ড করতে পারছেন না। আমি যখন প্রথম ওনাকে প্রপোজালটা দিলাম যে জাব্বার ভাই এরকম একটা সেমিনার করতে চাই, আমার তো একটা রিসার্চ পেপার আছে, তো হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি নিয়ে তো সোফার কোনো সেমিনার বা এরকম কিছু হয় না, আমরা সবকিছু সফটওয়্যার নিয়ে করি। তো উনি ফার্স্টেই যেটা বললেন, ভেরি গুড ইনিশিয়েটিভ, করো, আর যা যা রেকমেন্ডেশন হয় আমাকে দিবা, বাস্তবায়ন করার দায়িত্ব আমার। সো আমি মনে করি BCS এর প্রেসিডেন্ট এখানে আছেন এবং সেক্রেটারি জেনারেল সাহেব আছেন, অবশ্যই বাস্তবায়নের জন্য ওনারা মন্ত্রী মহোদয়ের হেল্প নেবেন, এবং যেন আজকের যে সমস্ত ডিসিশনে আমরা আসবো, ডেফিনেটলি আমরা চেষ্টা করবো এটা যেন শুধু সেমিনারেই শেষ না হয়। এই ধরনের ইনিশিয়েটিভ আগে কেউ ওরকম ভাবে নেওয়া হয়নি, CNEWS নিল, এরপরে নিশ্চয়ই এটা ফলো আপ বা কন্টিনিউশন হবে। ঠিক আছে, আসলে আমরা মেইন স্পিচে যাচ্ছি, দুইভাবে আমরা অ্যাড্রেস করছি। একটা হচ্ছে ম্যাক্রো লেভেল, আরেকটা হচ্ছে মাইক্রো লেভেল। সো ম্যাক্রো লেভেল বেসিক্যালি ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল। সফটওয়্যার নিয়ে অনেক কথা হচ্ছে, এই ডিজিটাল বাংলাদেশ বলে গভর্নমেন্টের আজকের এজেন্ডা, গভর্নমেন্টের এখন মেইন পলিটিক্যাল ক্যাম্পেইনও এটা। কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটা বড় অংশ কিন্তু হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি। আমার দেখা এই 18 বছরের ক্যারিয়ারে আমি হার্ডওয়্যার নিয়ে স্পেসিফিক সেমিনার হতে বা প্রবলেম আইডেন্টিফিকেশন হতে খুব একটা আমি ইনিশিয়েটিভ দেখিনি। সো আগে দেখতে হবে ইন্ডাস্ট্রির ম্যাক্রো লেভেল প্রবলেমটা কি। সো আমার ফার্স্ট অ্যানালাইসিস পয়েন্ট থাকবে ম্যাক্রো লেভেল, আমি আসছি সেগুলোতে। আর মাইক্রো লেভেলে আমরা দেখবো যে এক একটা ইউনিটের, হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ইউনিট কার, একটা যারা আমরা প্লেয়ার্স, যারা ভেন্ডার্স, তাদের প্রবলেম কি। সো এই দুটো প্রবলেমকে আমরা আইডেন্টিফাই করবো, এবং লাস্টলি ওই মাইক্রো লেভেলের সাথে বিজনেস প্ল্যান বা কেন তাদের কি কি প্রবলেমস হয় এই জিনিসগুলো এসছে, আমরা আসছি সেগুলোতে। দিস ইজ দ্য প্ল্যান অফ প্রেজেন্টেশন। ইনফ্যাক্ট হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, এই যে পোর্টার্স 5 ফ্যাক্টর ফোর্সেস, অ্যাকচুয়ালি পোর্টার্স ইজ এ হার্ভার্ড বিজনেস গ্র্যাজুয়েট এবং ভেরি প্রমিনেন্ট ইকোনমিস্ট। উনি 1979-এ ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস নিয়ে একটা থিওরি বের করেন, এবং আমি সেই থিওরির অ্যাসপেক্টসে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিকে অ্যানালাইজ করেছি, এবং আপনারা এখানে আছেন, আপনারা দেখবেন যে এটা থেকে কি রেজাল্টটা দাঁড়ায়, যে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি অ্যাজ এন ইন্ডাস্ট্রি কি পরিমাণ ফ্রুটফুল বা কতখানি লিকুইড। Now what is the objective of this session? Actually to find out the lucrativeness of the industry from the economics point of view, and also to find out or shed some light on problems and prospects of the unit of hardware industry. এই দুটোই কিন্তু আমাদের অবজেক্টিভ। আমরা ইন্ডাস্ট্রি প্রবলেমটা দেখবো, এবং এরপরে ব্যক্তিগত হিসাবে বা ইউনিট হিসাবে হার্ডওয়্যার ভেন্ডারদের প্রবলেম বা কি কি প্রসপেক্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমি এবারে যদি পোর্টার্সের 5 ফ্যাক্টর ফোর্সে যাই, আগেও বলেছিলাম 1979-এ পোর্টার্স অ্যাকচুয়ালি হার্ভার্ড বিজনেস গ্র্যাজুয়েট, এবং 1979-এ উনি যে থিওরিটা বের করেন বা যে হাইপোথেসিস দেন, বেসিক্যালি এটা ছিল যে কোনো ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটি ডিপেন্ড করে ওই কোম্পানির উপরে না, ওই ইন্ডাস্ট্রির যেই কোম্পানিটা বিজনেস করছে তার উপরে না। বেসিক্যালি ইট ডিপেন্ডস দ্যাট অর্গানাইজেশন অর দ্য প্রফিটেবিলিটি ডিপেন্ডস অন দ্য ইন্ডাস্ট্রি ডাইনামিক্স। এবং দেখেন বোল্ড অক্ষরে খুব ক্লিয়ার করে লেখা আছে যে Porters try to mention that whether a business will be profitable or not depends on the other businesses of industry.
and definitely some influencing factor forces. সো আমি বলছি যে অ্যাকচুয়ালি আপনার বিজনেস প্রফিটেবল হবে কিনা এটা কিন্তু ডিপেন্ড করে অন্য একটা ব্যবসার উপরে। আপনার বিজনেসেই, আপনার ইন্ডাস্ট্রিতেই যারা বিজনেস করছে সেই ধরনের ব্যক্তিদের ব্যবসার উপরেও ডিপেন্ড করে, এবং কিছু ইনফ্লুয়েন্সিং ফোর্সেস আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। এই ইনফ্লুয়েন্সিং ফোর্সেস গুলো হচ্ছে এই 5 ফ্যাক্টর ফোর্সেস। পোর্টার্স বলছে ইন্ডাস্ট্রি ডিপেন্ড করে, মানে ইন্ডাস্ট্রি ডায়নামিক্স অর ইন্ডাস্ট্রি গ্রোথ বা ইন্ডাস্ট্রি প্রফিটেবিলিটি ডিপেন্ড করে এই 5টা ফোর্সের উপরে। নাম্বার 1, রিস্ক অফ এন্ট্রিজ বাই পোটেনশিয়াল এন্ট্রান্স। মানে হচ্ছে আজকে যারা বিজনেসে ঢুকবে তারা বিজনেসে ঢোকার রিস্ক কি, বা তারা বিজনেসে কত সহজে ঢুকতে পারে, এটা একটা ফ্যাক্টর। নাম্বার 2 হলো রাইভালরি, মানে ইন্টারনাল প্লেয়ারসদের মধ্যে শত্রুতা না বলে আমরা বলি বিজনেস কম্পিটিশন রাদার, এই ওয়ার্ডটা বেটার। সো রাইভালরি একটা ফ্যাক্টর। থার্ড ফ্যাক্টর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, এন্ড ফোর্থ ফ্যাক্টর ইজ বার্গেনিং পাওয়ার্স অফ বায়ার্স অর কাস্টমার্স, এন্ড ফিফথ ফ্যাক্টর হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টস। এই 5টা যে কোনো ইন্ডাস্ট্রির প্রফিটেবিলিটির জন্য ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করে। আসেন এবারে আমরা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির দিক থেকে এই জিনিসটা খেয়াল করি। তো ওটাতে যাওয়ার আগে আমরা একটু পোর্টার্সের টোটাল যে সামারিটা ছিল দেখেন। যদি রিস্ক অফ এন্ট্রান্স হাই, মানে এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, লিকুইডিভ ইন্ডাস্ট্রির যেগুলি ব্যাখ্যা, মানে একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রিতে রিস্ক অফ এন্ট্রান্স, দ্যাট ইজ নতুন কোম্পানি ঢোকার যে রিস্কটা ওটা অনেক হাই থাকবে, মানে নতুন কোম্পানি সহজে ঢুকতে চাবে না ইন্ডাস্ট্রিতে যদি ইন্ডাস্ট্রি প্রফিটেবল হতে হয়। সেকেন্ড, রাইভালরি লো থাকবে, মানে ইন্টার কম্পিটিশনটা লো থাকতে হবে। থার্ড ফ্যাক্টর হচ্ছে বার্গেনিং পাওয়ার অফ বায়ার, এটাও কিন্তু হাই থাকতে হবে। ফোর্থ ফ্যাক্টর বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স, এটাও কিন্তু হাই থাকতে হবে বা কনসিডারেবল হাই থাকতে হবে। আর ফিফথ ফ্যাক্টর হচ্ছে সাবস্টিটিউট প্রোডাক্টের এফেক্ট, এটা লো থাকতে হবে। এই 5টা পোর্টার্স বলছে একটা অ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রির ক্রাইটেরিয়া। নাও ইন্ডাস্ট্রি যদি আনঅ্যাট্রাকটিভ হয়, আনঅ্যাট্রাকটিভ হলে অবশ্যই এটার উল্টাগুলো দেখেন। আনঅ্যাট্রাকটিভ ইন্ডাস্ট্রি এটা লো হবে, এটা হাই হবে, এটা লো হবে, এটা লো হবে এবং এটা হাই হবে। এই পর্যন্ত থেকে আমরা সবাই একসাথে আছি তো, যে এইটা একটা থিওরি যেটা ইন্ডাস্ট্রির ডায়নামিক্স দেখায় এবং প্রফিটেবিলিটি দেখায়। সো এইটা বলছে। এখন দেখেন হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ইম্প্যাক্টটা কি এই থিওরির উপরে। ফার্স্ট হলো থ্রেট অফ নিউ এন্ট্রান্স। আমরা সবাই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ভেন্ডার্স, এইখানে needs very small capital to start up a new business. এটা আমরা সবাই একমত হতে বাধ্য। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে বিজনেস শুরু করতে গেলে কোনো ক্যাপিটাল লাগে না। কেন লাগে না? পকেটের পয়সা ছাড়াও আসা যায়, বাকি আছে। ওই যে এখানে বড় বড় স্যাররা বসে আছেন, ইন্ডাস্ট্রি প্লেয়াররা, অ্যাকচুয়ালি কিন্তু সবাই ক্রেডিটের উপরে ডিপেন্ড করছেন, মানে ক্রেডিট কিন্তু দিচ্ছে সবাই। সো এখানে নিড ভেরি স্মল ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। সেকেন্ড থিং হচ্ছে ক্রেডিট ফ্যাসিলিটিস ফ্রম দ্য সাপ্লায়ার্স আর ওয়েলকাম, যেটা একটু আগে বললাম যে নর্মালি 30 days to 45 days ক্রেডিট এখানে দেওয়া হয়, মানে অন অ্যান এভারেজ, মানে একটু জাস্ট আপনার প্রমিনেন্ট পজিশনে গেলেই। থার্ড ফ্যাক্টর হচ্ছে নলেজ অফ রানিং এ বিজনেস ইন দিস ইন্ডাস্ট্রি ইজ নট ভাইটাল। দেখেন এখন থেকে 20 বছর আগে বা 15 বছর আগে একটা কম্পিউটার বানাতে যেই পরিমাণ নলেজ লাগতো, এখন আজকে এই যুগে এসে কম্পিউটার বানানোর জন্য কিন্তু তেমন কোনো নলেজ দরকার নেই। আমি এখনকার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি যে যাদেরকে দেখি কম্পিউটার অ্যাসেম্বলিং করে, বেসিক্যালি পিওন বা তার চেয়ে একটু উপরে রেঞ্জের লোকজন, and they can assemble it, because এখন কিন্তু এরকম হয়ে গেছে প্লাগ এন্ড প্লে টাইপের, ওই আগের মতন টেকনিক্যাল নলেজ খুব একটা দরকার পড়ে না। সো নলেজ ফর রানিং এ বিজনেস ইন দিস ইন্ডাস্ট্রি ইজ নট ভাইটাল। থার্ড পয়েন্ট খেয়াল করেন। ফোর্থ পয়েন্ট, হিউম্যান রিসোর্সেস আর রেডিলি অ্যাভেলেবল। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন হিউজ হিউম্যান রিসোর্স রেডি এবং সেমি স্কিলড হিউম্যান রিসোর্স। দিস ইজ দ্য বেসিক প্রবলেম, কিন্তু সেমি স্কিলড হিউম্যান রিসোর্স, স্কিলড হিউম্যান রিসোর্সের সংখ্যা কিন্তু কম। কিন্তু সেমি স্কিল, ওই যে বললাম যে মনে করেন মাল নড়াচড়া করতে করতে কিছু কিছু শিখে ফেলছে, এই ধরনের রিসোর্স, এবং যারা নাকি অ্যাসেম্বল করে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই টাইপের রিসোর্সের সংখ্যাটা বেশি। আপনি যদি খোঁজ নেন কোর আপনার মানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, এই রিসোর্সের সংখ্যা কিন্তু খুব বেশি না। মানে আমি বলছি এই ধরনের রিসোর্স সংখ্যা অনেক বেশি আছে। আচ্ছা, ডিমান্ড অফ ল্যাপটপ ইজ বিং মানে ইনক্রিজ ডে বাই ডে। এখন ল্যাপটপ একটা সবার জন্য কমন ব্যাপার, প্রচন্ড ভাবে ডিমান্ড বাড়ছে। সো আপনি বিজনেস খুলে বসলে ল্যাপটপ বিক্রি করবেন বা কম্পিউটার বিক্রি করবেন, ইটস নট এ বিগ ডিল। ভার্সেটাইল, এটা ইন্টারেস্টিং মনে হয় ইন্ডাস্ট্রিকে। সিক্স থিং, মার্কেট লুকস ভেরি লিউক্রেটিভ ফ্রম আউটসাইড। আপনি যদি আইডিবিতে যান, আপনি যদি এলিফ্যান্ট রোডে যান, দেখবেন যে প্রচুর লোক, ভেবি কেনাকেটা হচ্ছে, দেখতে মনে হয় যে ভেরি লিউক্রেটিভ। সো বাইরের থেকে যারা ইন্ডাস্ট্রিতে ঢুকবে তারা প্রথমেই যে ইমপ্রেশনটা পায় যে ইন্ডাস্ট্রিটা ভেরি লিউক্রেটিভ, মানে এখানে তো না ঢোকার কোনো কারণ নাই, তো বিশাল ব্যবসা হচ্ছে এখানে। তারপরে ফ্যাক্টরটা দেখেন, দেয়ার আর সাম সেট কম্পিউটার মার্কেটস। দিস দ্য অনলি ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয়, আপনি আসবেন একটা ভালো মার্কেটে একটা দোকান নেবেন, আইডিবি বা এলিফ্যান্ট রোডের মতো জায়গায়, আপনার কাছে এমনিতেই কিছু ওয়াকিং কাস্টমার যাবে, আপনার কষ্ট করে কাস্টমার টানার দরকার নাই। আচ্ছা, 8 নম্বর ফ্যাক্টর দেখেন, কম্পিউটার ওয়াজ নাও বিকামিং এ হাউস হোল্ড আইটেম। সো
আপনার বাবা মানে নানা চাচা খালা বা আপনার আত্মীয় স্বজনের মধ্যেই দেখবেন যে কম্পিউটারের একটা সেট ডিমান্ড আছে। সো আপনি কেন ব্যবসা শুরু করবেন না? আপনি ব্যবসা শুরু করলেই তো এরকম কিছু কাস্টমার আপনি পেয়ে যাবেন। সো দিস ফ্যাক্টরসকে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখা যাচ্ছে, এই ইন্ডাস্ট্রিতে রিস্ক অফ নিউ এন্ট্রেন্স ইজ ভেরি হাই। মানে যে কোনো সময় এখানে নতুন এন্ট্রেন্স ঢুকতে পারে। সো আমরা যদি পোর্টার্স এর থিওরিতে যাই, পোর্টার্স কিন্তু বলেছিল যে একটা ইন্ডাস্ট্রি লিকুইডিটি হতে গেলে নতুন এন্ট্রি অবশ্যই রেস্ট্রিক্টেড হতে হবে, অথবা মানে এন্ট্রান্সটা রিস্ক মানে অনেক রিস্কি হতে হবে। সো হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢোকা আসলে কোনো ব্যাপারই না। আমি সকালবেলা চিন্তা করলে বিকালবেলা একটা হার্ডওয়্যার কোম্পানি ট্রেড লাইসেন্স করে আই ক্যান স্টার্ট আপ এ বিজনেস। সো রিস্ক অফ নিউ এন্ট্রেন্স ইজ হাই। এবার আসি আমরা সেকেন্ড পয়েন্টে, রাইভালরি অ্যামং দ্য এক্সিস্টিং কম্পিটিটরস। আচ্ছা দেখেন, ভেরি আনফেয়ার অ্যান্ড প্রফিট স্ল্যাশিং কম্পিটিশন। দুঃখজনক হলেও এটা সত্যি যে আমরা দেখেছি যে এখন থেকে আপনার মানে 95 থেকে 2000 সালে, আমি 98তে গ্রাজুয়েশন শেষ করেছি, আমরা একটা কম্পিউটার বিক্রি করলে আমি আমার বন্ধুর কোম্পানিকে এবং আমি দেখেছি তখন 5000 টাকা থেকে শুরু করে প্লাস প্রফিট করত। সেই প্রফিট মার্জিনটা এখন কমে এসছে 500 টাকা বা তার চেয়েও নিচে। এন্ড উইচ ইজ মানে বুঝতেই পারছেন যে আসলে আলটিমেটলি অবস্থাটা কি হতে পারে। প্রফিট স্ল্যাশিং ভয়াবহ। সেকেন্ড থিং হচ্ছে নো লয়্যালটি ফ্রম দ্য অরিজিনাল সাপ্লায়ার অর ম্যানুফ্যাকচারার্স। আজকে যারা ইম্পোর্টার্সরা এখানে যারা আমাদের প্যানেলিস্টে আছেন, ওনাদেরও কিন্তু সেম প্রবলেমটা হয়। আপনি যে কোনো কাউকে যে কোনো ইম্পোর্টার মানে যে কোনো সাপ্লায়ার মাল দিয়ে দিবেন, এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম। কিন্তু আমরা শুধু ছোটরা বড়রা মিলে আসলে ফাইটিং করলে কিন্তু লাভ হবে না। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিয়েল ওয়ে। যে যিনি 1000 কোটি টাকা ইনভেস্ট করে বসে আছেন তার কিন্তু বিজনেসকে রিটেইন করাতে হবে। সো ওনারও কিন্তু থ্রেট আছে। সরি। Number 3, price slashing or playing with the price is now become a common policy from the importers level. আমি আমার এক্সপেরিয়েন্সে দেখেছি এই 17-18 বছরে যে আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটতে দেখেছি যে ইম্পোর্টার্স লেভেলের মধ্যে ইনফ্যাক্ট আপনি একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসে মার্কেটে যখন কিছু করার চেষ্টা করবেন, তখন দেখা যায় যে ইম্পোর্টার্সদের মধ্যে একটা কনসোর্টিয়াম বা এই ধরনের একটা কনসেপ্ট তৈরি হয়, এবং তাতে করে ওই নতুন ইম্পোর্টার্সকে মার্কেট থেকে অনেক ক্ষেত্রে তাকে মানে বাধ্য করা হয় যে সে বিজনেস করতে পারবে না, হুইচ ইজ অ্যানাদার প্রবলেম ডেফিনেটলি। নাম্বার 4, রাইভালরি অফ ক্রেডিট ডেজ অ্যান্ড ক্রেডিট লিমিট। আজকে যদি এক্স ইম্পোর্টার মানে এক্স কোম্পানি, যে বাংলাদেশের মনে করেন আমি যদি 5টা বড় কোম্পানির কথা বলি, উনি যদি ক্রেডিট দেয় 35 দিন, তাহলে ওয়াই কোম্পানি চিন্তায় পড়ে যাবে যে আমাকে তো মিনিমাম 40 দিন দিতেই হবে, নাহলে তো কাস্টমারই টিকবে না। সো এই ধরনের ক্রেডিট ডেজের ফ্যাসিলিটিস এবং ক্রেডিট লিমিটের ফ্যাসিলিটিস, এই দুটোই এখানে একটা প্রবলেম কিন্তু। এবং আমাদের এখানে ক্রেডিট লিমিট দেওয়া হয় আনপ্রোটেক্টেড ক্রেডিট লিমিট, যেটা পৃথিবীর কোনো দেশে হয় না, আমাদের এখানেই হয়। এনিওয়ে, পৃথিবীর এক্সাম্পল দিয়ে লাভ নেই, আসলে বাংলাদেশের এক্সাম্পল বাংলাদেশি। আচ্ছা, 5 নম্বর পয়েন্ট হচ্ছে an uneven competition of the price reduction in the reseller level makes the situation worsen. দেখেন, রিসেলার লেভেলে আইবিপি এলিফ্যান্ট রোড, আমার আসলে এগুলোর সাথে অনেক ওঠা বসা বা এইসব কারণেই বলছি যে প্রফিট মার্জিন ছাড়তে ছাড়তে এমন পর্যায়ে নিয়ে আসে যে আমার কেনা দামের চেয়েও কমে ছেড়ে দিচ্ছি। আর আপনি যদি চিন্তা করেন, আপনি 500 টাকা প্রফিট মার্জিনে যখন আমি লাস্টে দিয়ে কিছু কেস স্টাডি দেখাবো যে হোয়াট হ্যাপেন্স ইনফ্যাক্ট, আপনার তো নিজের অপারেটিং কস্টই উঠাতে পারছেন না। আপনি এইভাবে প্রফিট মার্জিন স্ল্যাশ করলে আপনি বিজনেসে টিকবেন কিভাবে? এটা সাস্টেইনেবল মডেলই না। সো এই ধরনের একটা বাজে কম্পিটিশন আছে। আর ওয়ারেন্টি পলিসি ইজ নাওএডেজ বিকাম অ্যানাদার, যদিও এটা বিসিএস এখন ওয়ারেন্টি পলিসি স্ট্যান্ডার্ড করেছে, আগে ওয়ারেন্টি পলিসিস দিয়ে একটা খেলা করা হতো যে আমি 2 বছর দিই, তুমি 3 বছর দিবা, অথবা ওই 3 বছর পাচ্ছি তোমাকে 4 বছর দিতে হবে, হোয়াটএভার ফর এক্সাম্পল। সো এখন তো ওয়ারেন্টি পলিসি আমাদের এখানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজেশন পজিশনে। তো সামারি আমরা করতে পারি, রাইভালরি অ্যামং দ্য কম্পিটিটরস আর ভেরি হাই। সো আমার এই মার্কেটে 3 ধরনের লেভেলের কাস্টমার মানে প্লেয়ার্স আছে। একজন হচ্ছে ইম্পোর্টার্সরা, একজন হচ্ছে মিডলম্যান, এবং টারশিয়ারি কাস্টমার্স। সো 3 জায়গায় আপনার রাইভালরিটা ভয়ঙ্কর। এটা অবশ্যই একটা নেগেটিভ পয়েন্ট, এবং পোর্টার্সের অ্যানালাইসিস অনুযায়ী তাই। সো এই জায়গাটা একটা ফ্যাক্টর। নাম্বার 3, বার্গেনিং পাওয়ার। ইয়েস, দিস ইন্ডাস্ট্রি কাস্টমার্স হ্যাজ দ্য বার্গেনিং পাওয়ার। এরা বিভিন্ন ভেন্ডারের থেকে মাল কিনতে পারে, সো বার্গেনিং পাওয়ার তাদের আছে। এবং পোর্টার্সও বলে যে ইন্ডাস্ট্রি লিকুইডিটি হতে গেলে অবশ্যই কাস্টমার্সের বার্গেনিং পাওয়ার থাকতে হবে। তবে এইখানে একটা কোশ্চেন আছে। কাস্টমার বলতে কিন্তু শুধুমাত্র এর কাস্টমারকে আমি বলিনি। আমি কাস্টমার বলতে বুঝেছি যারা লোকাল ভেন্ডার, তারা কিন্তু ধরেন গ্লোবাল ব্র্যান্ড বা ফ্লোরা বা স্মার্ট টেকনোলজির কাস্টমার, তাদের কি বার্গেনিং পাওয়ার আছে? খেয়াল করেন, আপনি একটা বড় পাইয়ের খুব ছোট্ট একটা অংশ যখন ট্রেড করবেন, তখন কিন্তু ওই লেভেলের বার্গেনিং পাওয়ার পাবেন না। আপনাকে বড় একটা পাইয়ের অনেকখানি কিনতে হবে। সো কাস্টমার্সরা আসলে কেনে হচ্ছে খুব সামান্য একটা অংশ। সো ইভেন দেন তাদের বার্গেনিং পাওয়ারের সেই জায়গাটায় কিন্তু কোশ্চেনেবল। হাউএভার, আমি ধরে নিচ্ছি বার্গেনিং পাওয়ার আছে, বিকজ বায়ার্স ক্যানট বাই দ্য প্রোডাক্টস ডিরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার্স,
সো ওদেরকে ট্যাক্সের ইস্যু আছে এবং অনেক কিছু আছে, যার ফলে তাদেরকে লোকালি কিনতে হবে। এরপরে যেমন প্রোডাক্ট ইজ মোর অর লেস স্ট্যান্ডার্ডাইজ, সো আপনি এক্স থেকে কেনেন আর ওয়াই থেকে কেনেন, ওই একই প্রোডাক্ট একই ধরনের সার্ভিস ওয়ারেন্টি সবকিছু থাকে। সো মানে এখানে অ্যাকচুয়ালি বার্গেনিং পাওয়ার এখানে খুব বড় ইস্যু না। আর সুইচিং কস্ট টু সাবস্টিটিউট প্রোডাক্টস, এটা একটা ফ্যাক্টর। আপনি আজকে ইউজ করছেন লেনোভো, আপনি কালকেই শিফট করে ডেলে চলে যেতে পারেন। সো সুইচিং কস্ট যেটা একটা বড় ফ্যাক্টর অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য, আমাদের এখানে কিন্তু সুইচিং কস্ট ইজ জিরো কাস্টমার পয়েন্ট অফ ভিউ থেকে। আমি যে কোনো সময় ল্যাপটপের ব্র্যান্ড বদলাতে পারি, আপনি কিছু করতে পারবেন না। সো আপনি যদি লেনোভোর ডিস্ট্রিবিউটর হন, সো আমি কালকে আপনার কাছে নাও আসতে পারি, বিকজ আই হ্যাভ দ্য অল্টারনেটিভ ব্র্যান্ডস। সো অ্যানাদার প্রবলেম। তারপর মানে সবকিছুকে অ্যানালাইজ করে আমি যদি বলি যে তারপরেও তারা কিন্তু বিভিন্ন ভেন্ডর থেকে কিনতে পারছে। সো বার্গেনিং পাওয়ারটা আমি ধরে নিলাম পজিটিভ। সো কাস্টমারের বার্গেনিং পাওয়ার আছে, যদিও আমার দৃষ্টিতে আমার রিসার্চ এটা কিন্তু অ্যাবসলিউট বার্গেনিং পাওয়ার বলে আমার কাছে মনে হয় না। এনিওয়ে, তারপর আমি ধরে নিলাম যুক্তির স্বার্থে বার্গেনিং পাওয়ার ইজ পজিটিভ। এবার আসেন বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স। ওকে, ডিউ টু ইমার্জেন্স অফ চাইনিজ প্রোডাক্টস, অ্যাকচুয়ালি বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স কিন্তু দিনে দিনে কমছে। আপনি চিন্তা করেন, যারা আজকে মার্কেটের ইম্পোর্টার্স, তাদের বার্গেনিং পাওয়ার, কেন চায়নার থেকে আসলে এনিবডি ক্যান ইম্পোর্ট এনি টাইম। উনিও কিন্তু ওনার বিজনেসটাকে শেল্টার দিতে পারছেন না। আপনি 1000 কোটি টাকা ইনভেস্ট করে আপনার বিজনেসকে তো আপনি শেল্টার দেওয়ার চেষ্টা করবেন। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই চাইনিজ প্রোডাক্ট, তাইওয়ানিজ প্রোডাক্ট বা আমাদের এখন যেগুলো হচ্ছে, সেই জন্য বার্গেনিং পাওয়ার ইজ বিকামিং লো ডে বাই ডে, সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার। সেকেন্ড হচ্ছে যেটা বলছিলাম, এনিবডি ক্যান ইম্পোর্ট এনি প্রোডাক্টস অ্যান্ড সেলিং দেয়ার ব্র্যান্ড, আপনি ব্র্যান্ডের নাম বসিয়ে নিয়ে আসতে পারেন, কোনো ব্যাপারই না এখন। সো এটা আরেকটা পয়েন্ট যে এখানে আপনার সাপ্লায়ার্সের বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে। There is no good consent among the industry members. Big importers এর মধ্যে কিন্তু আমি আমার 18 ইয়ার্সে 17 ইয়ার্সে খুব ভালো কনসেন্ট কখনোই দেখিনি। সো সব সময় একটা কেমন যেন একটা কম্পিটিটিভ পজিশন বিরাজ করে, এবং যেই ক্ষেত্রে সাপ্লায়ার্সের বার্গেনিং পাওয়ার আসলেই কমে যায়। 4 জন ইম্পোর্টার যদি একমত হয়, সেই ক্ষেত্রে কিন্তু বার্গেনিং পাওয়ার আসলে বাড়ে সাপ্লায়ার্সের, কিন্তু যখন একমত থাকেন না, তখনই কিন্তু বার্গেনিং পাওয়ারের প্রবলেমটা হয়। ফোর্থ পয়েন্ট হচ্ছে আপনার বাংলাদেশ কখনোই প্রোডাকশন করে না। সো যেই দেশ প্রোডাকশন করে না, তাদের সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার থাকারও কথা না এবং নাইও। আর বায়ার ক্যান সুইচ সাপ্লায়ার এনি টাইম, এটা তো বলেছি। আর মোবাইল মার্কেট, ট্যাপ মার্কেট ইজ নাও বিকামিং এ থ্রেট ফর দ্য ইন্ডাস্ট্রি। থ্রেট, নট থ্রেট অ্যাকচুয়ালি। যদিও এটা সাবস্টিটিউট প্রোডাক্ট না, আমি সাবস্টিটিউশন এফেক্ট এটা দেখাবো, আমি মনে করি না এটা কমপ্লিটলি সাবস্টিটিউট প্রোডাক্ট, বাট কোনো সময় এটা কিন্তু একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে নাওয়াডেজ, দ্য সাবস্টিটিউশন। সো এটা আরেকটা কারণ বার্গেনিং পাওয়ার কমে যাচ্ছে। এবং ফর ট্রেডিং বিজনেস অলসো, বেনিফিট ফ্রম দ্য সাপ্লায়ার্স টু ইম্পোর্টার্স আর নাও সো এলিগেন্ট। Actually, benefit from the suppliers are elegant and competitive that the bargaining power is becoming zero nowadays. দেখেন, আপনি ছাড় দিতে দিতে ইম্পোর্টার্সরা কি করছে, ছাড় দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে উনি এটা দিচ্ছে, আমিও এটা দিব, তাহলে তুমি আমার থেকে নিবা না কেন? অমুকে দিচ্ছে, আমার থেকে নিবা না কেন? আমি তো তোমার চেয়ে বেশি দিই। আলটিমেটলি কি হচ্ছে, সাপ্লায়ারের বার্গেনিং পাওয়ার কমছে, আসলে কিন্তু কমের দিকে যাচ্ছে। সো এইটাকে যদি আমরা সামারি করি, বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার ইজ বিকামিং লো। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, সাবস্টিটিউট প্রোডাক্টস। যদিও কখনো কখনো বলা হয় যে ট্যাব অথবা মোবাইল can be a substitute for PC or server, but I don't think so. In my research, actually, I have proven that actually এগুলো কখনোই সাবস্টিটিউট না। বাট যেইভাবে প্রসেসরের স্পিড বাড়ছে, I don't know, maybe 5 years পরে কি দাঁড়াবে বলা মুশকিল। সো এই মুহূর্তে সাবস্টিটিউট না। সো সেই ক্ষেত্রে থাকলেও মোবাইল এবং ট্যাবের মার্কেট দিনে দিনে বাড়লেও এটা কিন্তু সাবস্টিটিউট না আমাদের। সো সেদিক দিয়ে সাবস্টিটিউশন এফেক্ট নাই। এবং যেহেতু এটা সাবস্টিটিউশন এফেক্ট নাই এই ইন্ডাস্ট্রির, মানে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি, সো আমরা বলতে পারি ইম্প্যাক্ট অফ সাবস্টিটিউট এফেক্টটা অ্যাকচুয়ালি ভেরি লো। সো এখন যদি আমরা এটাকে র্যাপ আপ করি, তাহলে আমরা কি দেখতে পেলাম দেখেন, ইন্ডাস্ট্রি সেন্সিটিভিটিতে রাইভালরি হাই, রিস্ক অফ মানে হাই রিস্ক অফ এন্ট্রেন্স ইজ হাই, আর বার্গেনিং পাওয়ার অফ দ্য বায়ার ইজ হাই, সাপ্লায়ার বার্গেনিং পাওয়ার লো এবং সাবস্টিটিউশন এফেক্ট লো। আসেন এবার আমরা কম্প্যারিজনে যাই। এটা হচ্ছে আইডিয়াল সিচুয়েশন, এটা হচ্ছে হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির লোকাল অবস্থা। দেখেন, রাইভালরি আইডিয়াল সিচুয়েশনে লো থাকার কথা ছিল, সেটা এখানে হাই। ইজ অফ এন্ট্রেন্স লো থাকার কথা ছিল, সেটা এখানে হাই। বার্গেনিং পাওয়ার হাই থাকার কথা ছিল, এটা হাই। বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার্স এটাও হাই থাকার কথা ছিল, এটা লো। অ্যান্ড সাবস্টিটিউট প্রোডাক্টস এফেক্ট লো থাকার কথা ছিল, সেটা লো। সো এইটা সাবস্টিটিউট প্রোডাক্ট এবং এইটা বার্গেনিং পাওয়ার অফ বায়ার, এই দুইটা ফ্যাক্টরকে যদি আমি ধরি, এই দুইটা ফ্যাক্টর বেসিক্যালি পজিটিভ ফরম্যাটে আছে আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির জন্য। আর অন্যান্য যে তিনটা ফ্যাক্টর অ্যাকচুয়ালি নেগেটিভ ফরম্যাটে আছে। সো দ্য রিসার্চ কেম টু দ্য কনক্লুশন দ্যাট অ্যাকচুয়ালি কম্পিউটার হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি 60%
unattractive and 40% attractive. So this is reality. Industry as a whole আপনাকে চিন্তা করতে হবে আগে এই ফ্যাক্টরস গুলোর জন্য। আমরা কিন্তু 5টা ফ্যাক্টরস বলেছি, এই 5টা ফ্যাক্টরস এর জন্য আসলে ইন্ডাস্ট্রি 60% হচ্ছে কি আনঅ্যাট্রাকটিভ, ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল আনঅ্যাট্রাকটিভ। তো সেইখানে আপনি খুব বড় বিজনেস করে ফাটিয়ে ফেলা যাবে, এটা আসলে লজিক্যালি পসিবল না। আগে ইন্ডাস্ট্রিকে অ্যাট্রাকটিভ করতে হবে। সো ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যেটা ডিসিশন এসছে এরকম একটা পিকচার আসে। তো আমরা এটা কিছু রেকমেন্ডেশন লাস্টে এনেছি, বাট আমরা মেইনলি ফ্লোরে ছেড়ে দিব, প্যানেলিস্টরা বলবেন এটার ব্যাপারে যে রেকমেন্ডেশন কি কি করা যায়। আচ্ছা, এবার আসেন অ্যানালিসিস অফ অ্যান ইউনিট লেভেলে কি কি সমস্যা আছে, এটা গেল ইন্ডাস্ট্রি। ওকে, এখন আমরা আসছি প্রত্যেকটা ভেন্ডারের কি কি সমস্যা ইন্ডাস্ট্রিতে আছে। দেখেন ওইখানে যেরকম আমরা 5 ফ্যাক্টর ফোর্স দেখেছি, এখানেও বেসিক্যালি 5 চ্যালেঞ্জেস আছে ভেন্ডারের। আমরা 1 বাই 1 আসি। নাম্বার 1 চ্যালেঞ্জ হচ্ছে রিসোর্স। নাম্বার 2 চ্যালেঞ্জ হচ্ছে অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং অ্যাবিলিটিস। নাম্বার 3 চ্যালেঞ্জ হচ্ছে বিজনেস মডেল। অ্যাকচুয়ালি বিজনেস মডেলের ব্যাপারে আমাদের ডিপ নলেজের একটু আমার কাছে মনে হয় কোনো জায়গায় শর্টেজ। নাম্বার 4 হচ্ছে প্রফিটেবিলিটি, আর নাম্বার 5 হচ্ছে হিডেন লস। হিডেন লস মিনস আরএমএ, সার্ভিস, এই সমস্ত ব্যাপার স্যাপার। আসি আমরা 1 বাই 1। ল্যাক অফ অ্যাডিকুয়েট রিসোর্সেস, স্কিল রিসোর্সেস এই ইন্ডাস্ট্রিতে কিন্তু নাই। এবং আপনি যদি লাস্ট পয়েন্টটা খেয়াল করেন, ল্যাক অফ ক্যারিয়ার পাথ, তাহলে ভালো ভালো গ্র্যাজুয়েটসরা যারা বিভিন্ন প্রমিনেন্ট ইউনিভার্সিটি থেকে পাস করে আসছে, নোবডি ইজ ইন্টারেস্টেড টু জয়েন ইন হায়ার ইন্ডাস্ট্রি। দ্যাটস এ প্রবলেম। আপনি কিন্তু লোক পাবেন না আপনি যদি খুব বড় কোনো কিছু চিন্তা করতে চান, এটাই ঘটে। সো দিস ওয়ান প্রবলেম। তারপরে সেকেন্ড থিং হচ্ছে লং প্রসিডিউর অফ সেলস। হায়ার ইন্ডাস্ট্রি সেলস কিন্তু নর্মালি অন্যান্য ইন্ডাস্ট্রি সেলস এর চেয়ে বেশি সময় লাগে। লং প্রসিডিউর অফ সেলস এবং সাপোর্ট, এবং তার চেয়ে বড় ব্যাপার হলো টোটাল সেলস, দ্যাট ইজ আফটার সেল সার্ভিস, মিনিমাম 1 ইয়ার। সো আসলে আপনার সেলসটা রিয়েলাইজ করতে পারবেন আপনি আজকের থেকে শুরু করলে ঠিক 1 বছর পরে এই দিনে, যেদিন আপনার ওয়ারেন্টি শেষ হবে। তার মানে লং প্রসিডিউর অফ সেলস। এরপরের পয়েন্ট হচ্ছে ইনভলভ হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ ইন দ্য ডে টু ডে অপারেশন কম্পেয়ারিং উইথ আদার ইন্ডাস্ট্রি। অন্যান্য ইন্ডাস্ট্রির সাথে যদি কম্পেয়ার করেন, আপনি একবার চিন্তা করেন একটা 500 টাকার প্রফিটের জন্য কি পরিমাণ কথা আপনারা বলেন কাস্টমারদের সাথে। এন্ড দিস ইজ রিয়েলিটি। মানে আপনারা বলতে আপনারা হয়তো এখানে সবাই লিডার, আপনারা বলেন না, আপনাদের স্টাফরা বলে। এবং এন্ড অফ দ্য ডে হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ আর এনগেজ ইন কাস্টমার সার্ভিস, সেলস এন্ড আদার স্টাফ। এন্ড নাম্বার 4 ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এখানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের এরকম ব্যবস্থা নাই কিন্তু আমাদের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে। এই যে নতুন প্রসেসর আসছে, নতুন 5th জেনারেশন, 6th জেনারেশন, মানে এই যে জিনিসগুলো, এগুলো আসলে কি? একটা হলো শুনে শুনে শেখা, একটা হচ্ছে আপনি যখন ফাইট করতে যাবেন, একটা কম্পিটিটরে যখন ফাইট করবেন, এমন একটা জায়গায় আপনি টেন্ডার দিবেন, সেখানে কিন্তু আপনার ইনডেপথ নলেজ দরকার। সেই জায়গায় আমাদের একটা বড় প্রবলেম আছে, এবং ক্যারিয়ার পাথের ইস্যু তো আগেই বলেছি। সেকেন্ড থিং আসি অ্যানালিটিক্যাল ডিসিশন মেকিং অ্যাবিলিটি। দেখেন ওনার্সদের মধ্যে আমার এক্সপিরিয়েন্সে লাস্ট 17-18 ইয়ার্সে আমি খুব কম হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি দেখেছি। আমি খুব বড়গুলাকে বলছি না, বড়গুলার হয়তো বা আছে, কিন্তু খুব কম ইন্ডাস্ট্রি দেখেছি যাদের বেসিক্যালি একটা ভিশন এবং মিশন আছে। আর আমরা যারা বিজনেসের স্টুডেন্ট, আমাদের প্রথম কথা হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ এ ভিশন অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ এ মিশন, আদারওয়াইজ ইউ শুড নট স্টার্ট এ বিজনেস ইভেন। সো আজকের দিনে এই হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি আপনি যদি কম্পেয়ার করেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম কোম্পানি জানেও না সে কই যাবে 5 বছর পরে বা 10 বছর পরে, কোনো ভিশন নাই। সেকেন্ড থিং হচ্ছে বিজনেস প্ল্যান ইজ অ্যাবসেন্ট। অনেককে কোশ্চেন করলে বলে এটা আর কি জিনিস। সো বিজনেস প্ল্যান যদি না থাকে, আলটিমেটলি আপনি কোনো বড় কিছু প্ল্যান করতে পারেন না। থার্ড জিনিস হচ্ছে বেনিফিট অর লস অন ওভারলোডেড স্টক। আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম স্টকে ওভারলোডেড। হ্যাঁ, এটার বেনিফিটও আছে, এটা কিন্তু শুধু যে লস হয় তা কিন্তু না। আপনি যখন দামটা বাড়ে তখন কিন্তু আপনি বেনিফিটটা নেন, কিন্তু বেনিফিটের সমপরিমাণ লসও আছে, এটা একটা ফ্যাক্টর আমাদের জন্য। এরপরেরটা ধরেন টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান। আমাদের যারা ইম্পোর্টার্স লেভেলে যারা আছেন ইন্ডাস্ট্রি লিডার্স, ম্যাক্সিমামই টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান দিয়ে দেন, এই করলে এই পাবা, এই করলে এই পাবা। কিন্তু কোশ্চেন হচ্ছে কতগুলো কোম্পানি বেশ মানে বড় যারা তারা মিট করতে পারছে, বাট লো লেভেলে চিন্তা করেন তাদের জন্য এই টার্গেটটা মিট করা কিন্তু ইজি না। ফিফথ ফ্যাক্টর হ্যান্ডেল লার্জেস্ট নাম্বার অফ বিজনেস ট্রানজাকশন। আমি কম্পেয়ার করছি আদার ইন্ডাস্ট্রির সাথে। হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ট্রানজাকশন আমি যদি সিরিয়াল নাম্বার বাই সিরিয়াল নাম্বার ট্রানজাকশন দেখি, প্রোডাক্ট বাই প্রোডাক্ট, ইট ইজ দ্য হাইয়েস্ট আই থিঙ্ক। আপনি আপনার চারপাশে এরকম কোন ইন্ডাস্ট্রি দেখাতে পারবেন না এত ট্রানজাকশন করে। আপনারা চিন্তা করেন আপনারা পার ডে কি পরিমাণ ইউনিট সেল করছেন, যেটা অ্যাবনর্মাল। সো এই পরিমাণ ট্রানজাকশন আপনাকে ম্যানেজ করতে হয়, এবং হুইচ কজ এ লট অফ হিউম্যান ওভারহেড কস্ট। এরপরে আসি ক্রেডিট সেলস। এন্ড ক্রেডিট সেলস মানেই কিন্তু আপনার এক্সট্রা ওভারহেড, এটা মানতেই হবে। যদি সেলসটা ক্রেডিটে না হইতো তাহলে কিন্তু আপনার এক্সট্রা ওভারহেডটা লাগতো না। সো ক্রেডিট সেল যেহেতু করছেন, আপনার এক্সট্রা ওভারহেড থাকবেই, এবং ওই অ্যাকাউন্ট রিসিভেবলসটা কালেক্ট করার জন্য। এবং কালচারাল ইস্যু ইজ এ ফ্যাক্টর হিয়ার। আপনি অন্য সমস্ত কিছু কিনতে যান, আপনি পকেটে পয়সা নিয়ে যাবেন,
কিন্তু হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন কেউ কিছু কিনতে যায় ভাই পকেটে পয়সা নিয়ে যায় না। এটা যে কেন হয়, শুরু থেকে এই ট্রেন্ডটা যে কিভাবে চালু হলো, বাকিটা শুরুতেই বাকি দিয়ে শুরু হয়। সো আমি আমার জানা মতে অন্য কোনো ইন্ডাস্ট্রি এইভাবে ক্রেডিট দেয় না যেটা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে দেয়। এরপরের ফ্যাক্টর হচ্ছে ক্রেডিট পারচেজ ইজ নট অলসো প্রাইস ইজ নট ফেয়ার। যখন ক্রেডিটে পারচেজ করে ছোট ছোট ভেন্ডারদের যে সমস্যাটা হয়, তারা বাকিতে পাচ্ছে, এটাই তাদের জন্য একটা বিশাল উইনিং পয়েন্ট। এবং ম্যাক্সিমাম সময় তারা ক্রেডিট পারচেজের কেসে তারা আইডেন্টিফাই করতে পারে না যে আদৌ তার জন্য প্রফিটেবল হবে কিনা এই পারচেজটা। এরপরে হচ্ছে মাইক্রো লেভেল বিজনেস ওনার্স ক্যানট ম্যানেজ রিবেট রিসিভেবলস। তুমি অনেক টাকা রিবেট পাবা, আমি জানি পাবো, কিন্তু দেখা গেল রিবেটটা আমি ইউটিলাইজই করতে পারলাম না। এবং এইটা আমি ট্রানজাকশনাল ইয়েতে দেখাবো যে রিবেট কিভাবে আপনার জন্য প্রবলেম হয়ে দাঁড়াতে পারে। সো আপনার খোঁজ খবর নাই, রিবেট আপনি পাবেন, কিন্তু ওই রিবেটের এগেন্সে কিন্তু আপনি দাম কমিয়ে দিয়েছেন, কিন্তু এদিক দিয়ে আলটিমেটলি ইউ আর মেকিং লস। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ টার্গেট। এটাও এবং রিওয়ার্ড, এটাও কিন্তু সামটাইমস কম্পেলস দ্য স্মল কোম্পানিজ টু মেক রং ডিসিশন। আমি কিন্তু আপনাকে আগেও বলেছি, আপনি যেরকম হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির প্লেয়ার, স্মল গুলো যেরকম প্লেয়ার, মিড লেভেলের গুলো প্লেয়ার, টপ লেভেলের গুলো প্লেয়ার, যদি এই ইন্ডাস্ট্রি বাঁচতে হয় পুরো ইকোসিস্টেমকে ঠিক করতে হবে। কিন্তু আমাদের একটা কমন অভিযোগ আমরা দেখি, সব সময় সব দোষ হলো বড়দের। তো বড়রাও তো ভাই বিজনেসই করছে, তাহলে সব দোষ ওনাদেরকে দিয়ে তো লাভ নাই। আপনার জন্য আপনাকে নিজেকে ওই বিজনেস মার্জিন তৈরি করতে হবে। আপনি যদি গা ভাসান, এন্ড অফ দ্য ইভেন্চুয়ালি তাই হয়। সো এটা একটা ফ্যাক্টর যে আমি প্রোডাক্ট ওয়াইজ টার্গেট আমি যখন নেই, তখন আমি সেটাকে আলটিমেটলি রং ডিসিশন নেই। এবার আসেন প্রফিটেবিলিটি। গ্রস প্রফিট লেভেল অন এন এভারেজ এই ইন্ডাস্ট্রিতে স্মল লেভেলে, আমি কিন্তু এগুলো বলছি ম্যাক্সিমামই টপ লেভেল গুলো বাদ দিয়ে, টপ লেভেলে ওনাদের আসলে আমি অ্যানালাইসিস এনে লাভ নেই, আমি অ্যাভারেজ বলছি 4% গ্রস প্রফিটে রান করে ইন্ডাস্ট্রি, ওয়াইরাস 6% এন্ড অ্যাবাভ হচ্ছে ওভারহেড। আপনি কোনোভাবে একটু নিচে নামাতে পারবেন না। আমি ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দিব, এরপরে কেস স্টাডি আছে আমার, আমি ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দিব প্রবলেমটা কোন জায়গায়। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ নট কনসিডার্ড অ্যাট অল। ব্যবসার ট্রানজাকশন করার জন্য, ট্রেড করার জন্য আমরা এত পরিমাণ ব্যস্ত থাকি যে অ্যাকচুয়ালি আমার রিটার্নটা কি হবে, আমি যে 10,000 টাকা দিয়ে একটা পারচেজ করলাম, আমি এটা কত পার্সেন্ট রিটার্ন পাবো আমার খোঁজ খবরই থাকে না। বিকজ আমাকে ট্রেডটা করতে হবে, আমাকে দিনের শেষে ক্যাশ করতে হবে, এবং এই ক্যাশ করার নেশা বা নেশা না বলে আমি বলি এটা প্রয়োজনীয়তা মাঝে মধ্যে রং ডিসিশন হওয়াটা আরো এক্সপেডাইট করে, বেশি বেশি রং ডিসিশন তৈরি হয়। কস্ট অ্যানালিসিস অন বিজনেস ট্রানজাকশন, যেমন রিসোর্সেস, সেলস, স্টক, রিসিভেবলস, পেয়েবলস, ব্যাড ডেটস আর নট কনসিডার্ড অ্যাট অল। আমরা যখন প্রফিটেবিলিটি দেখি, আমরা এমআইএস রিপোর্ট দেখে হ্যাপি, আর আমি তো ইনভয়েসে এত টাকা প্রফিট করলাম। আমি আসবো লাস্টে কেস স্টাডি যেটা আছে, আসলে আমি কত টাকা প্রফিট করেছি, এবং এই ট্রানজাকশনটা অ্যাকচুয়ালি কনসিডারই করা হয় না। এরপরে পয়েন্ট হচ্ছে আরএমএ আর আফটার সেল সার্ভিস হেল্প পজিশন ইউজুয়ালি নট কনসিডার্ড। কখনোই আমরা চিন্তা করি না, মানে আমি স্মল এন্ড মিড লেভেলের ফার্মের কথা বলছি, যে আরএমএ এর ইম্প্যাক্টটা কি হবে। আমরা আমাদের কেস স্টাডি যেটা দেখবো কি হয়, প্রোডাক্ট হ্যান্ডলিং কস্ট, স্টক রিটেনিং কস্ট, পারচেজ কস্ট, প্রোডাক্ট ডেলিভারি কস্ট আর ইনভলভড অন এভরি সিঙ্গেল ট্রানজাকশন, বাট এটা আমরা কখনোই কাউন্ট করি না। যেহেতু কাউন্ট করি না, সো আমি তো আমার কস্টে ওটাকে অ্যাড করিনি, এবং কস্টে অ্যাড না করলে আমি আমার প্রফিটে তো ভুল দেখছি আলটিমেটলি, তাই। আচ্ছা, এবার আসেন নর্মালি স্মল টু মিড লেভেলের হার্ডওয়্যার কোম্পানিজের যেগুলো অপারেশনাল সিনারিও। সো এই 5 ফ্যাক্টরের পরে, বেসিক্যালি 5 চ্যালেঞ্জের পরে দেখেন অপারেশনাল সিনারিও কি কি হয়। The owners do not even bother about the total accounting process. তারা ওই আজকে এত টাকা সেল করলাম, এত টাকা কস্ট, ঠিক আছে, এত টাকা প্রফিট করে ফেলছে, ঠিক আছে, আমার তো অনেক টাকা ব্যবসা হয়ে গেল, এই পর্যন্তই ক্যালকুলেশনটা থেমে থাকে। এবং they don't even bother about the total accounting process, which is a dangerous point. আমি আমার কেস স্টাডিতে দেখাবো লাস্টে। সেলস পারফরম্যান্স আর ট্রিটেড অ্যাজ দ্য বেস্ট কেপিআই। শুধুমাত্র সেলস করাটাই এই ইন্ডাস্ট্রির একটা কেপিআই পরিণত হয়েছে। সেলস, আরে বাবা ভালো সেল করে তো এই ছেলেটা, কিন্তু কি সেল করে, ওর প্রফিটেবিলিটি কোথায়? এবং দেখেন যে আমরা যেমন আমি লাস্টের পয়েন্টটা আসছে বিসিজি ম্যাট্রিক্স, যে আপনি যদি এটা বোস্টন কনসাল্টিং গ্রুপ, একটা ওয়ার্ল্ড রিনাউন্ড কনসাল্টিং কোম্পানি, কনসাল্টিং ফার্ম অর্গানাইজেশন ইনফ্যাক্ট, সো ওদের একটা ইয়ে আছে যে আপনি কোন জায়গায় প্রফিট করবেন। আপনি গ্রোথ মেকিং প্রোডাক্টে প্রফিট করতে পারেন, লুজ প্রোডাক্টেও প্রফিট করতে পারেন, কিন্তু ডিপেন্ড করে আপনার বিজনেস স্ট্র্যাটেজির উপরে। সো সেই জায়গায় দেখা যায় যে আপনার এখানেও কিন্তু আপনি শুধুমাত্র সেলস করবেন, কিসের এগেন্সটে প্রফিট করছেন এর কোনো খোঁজ খবর নেই, আপনি সেলস করে যাচ্ছেন। এরপর আসেন কস্টিং ইজ নট ডান প্রপারলি বিফোর সেলস। যেহেতু আমি বলেছি আমি আমার কস্ট অফ সেলস জানি না, আমার ক্রেডিট নোট বলেন, আমার কস্ট অফ মানে রিটেনিং কস্ট, স্টক রিটেনিং কস্ট, হোয়াটএভার, রিসিভেবলস কস্ট, ব্যাড ডেট, এগুলো আমি জানি না। সো আলটিমেটলি কি হয়, আমি কিন্তু কস্টিং না করেই সেলস শুরু করে দিলাম। আর সেলস যে আমি করবো, সো এই বিসিজি ম্যাট্রিক্স অনুযায়ী প্রোডাক্ট প্রসপেক্টস যেটা, মানে এইটা এট অল কনসিডারই করা হয় না। আমি কোন প্রোডাক্টটা সেলস করব এবং কোন প্রোডাক্টটা করব না,
নর্মালি একটা রুল অফ থাম হচ্ছে যে এই প্রোডাক্টের সামনে গ্রোথ আছে, সেই প্রোডাক্টের প্রফিটেবিলিটি যদি কমও হয় সেটাতে সেলসই করা উচিত। কিন্তু আমার মনে হয় না আমরা যারা হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির ভেন্ডার আমরা কিন্তু এটা চিন্তা করি যে এই প্রোডাক্টের সামনে গ্রোথের কি অবস্থা, আমি আজকে সেলস করবো নাকি কম করবো না বেশি করবো। সেখানে কিছু মানে নর্মাল ম্যাথমেটিক্স আছে যেগুলো করা হয় না। পুয়ার চেক ম্যানেজমেন্ট আমি বহু কোম্পানিতে দেখেছি যাদের অ্যাকাউন্টেন্টদের দুর্বলতাও আছে। চেক ম্যানেজমেন্ট ভেরি পুয়ার, মেনি প্রোডাক্টস আর বিং সোল্ড বিলো দ্য কস্ট প্রাইস, অসংখ্য কোম্পানিতে আমি দেখেছি। RMA health does not consider on income statement, common problem. Bad products are transferred. Bad products কি করা হয় যে ব্যাড স্টকে ট্রান্সফার করে রেখে দিচ্ছি, কিন্তু আপনি যখন প্রফিটটা দেখছেন আপনার ব্যাড স্টকে দেখা গেল তার চেয়ে বেশি মাল পড়ে আছে, আলটিমেটলি কিন্তু দ্যাটস আ লস বিকজ ইউ হ্যাভ টু কমপ্লিটলি ডিলিট করে দিতে হবে প্রোডাক্টটা। সো ওই লসটা কিন্তু আমাদের কাউন্টে নেই, আমাদের ব্যাড প্রোডাক্ট সহকারে আমরা বোধ রেখে দিচ্ছি। ব্যাড রিকনসিলিয়েশন ইজ নট ডান প্রপারলি। No grammar is followed on fund management, which is another abnormal point. Fund management অ্যাকচুয়ালি আমি যেই কাস্টমার একটু বেশি প্রেশার দেয় তার টাকা মানে সরি যেই ভেন্ডার একটু বেশি প্রেশার দেয় বা সাপ্লায়ার তাকে একটু টাকা বেশি দেয়, এইটা তো আসলে কোনো গ্রামার হতে পারে না। আপনার জন্য ফান্ড ম্যানেজমেন্টের নিজস্ব পলিসি থাকা উচিত। আমি ম্যাক্সিমাম কোম্পানিতে দেখেছি এই পলিসিতে ঝামেলা আছে এবং তাদের বেসিক্যালি কোনো গ্রামার অনুযায়ী সেই জিনিসগুলো হচ্ছে না। পরের পয়েন্টে যদি আসি, ইয়ারলি এক্সপেন্সেস আর নট কনসিডার্ড ইন দ্য মান্থলি ইনকাম স্টেটমেন্ট। মান্থলি ইনকাম স্টেটমেন্ট, উইকলি ইনকাম স্টেটমেন্ট অথবা ডেইলি ইনকাম স্টেটমেন্ট দেখে আমরা হ্যাপি হই, কিন্তু ইয়ারলি এক্সপেন্সেস যেগুলো নাকি কমন কস্ট সেগুলো আমরা কখনোই কনসিডার করি না। আমাদের কেস স্টাডিতে এই জিনিসটা আসবে। আনআর্নড রেভিনিউ নট কনসিডার্ড অ্যাজ প্রফিট, যেটা আপনি এখনো প্রফিট করেননি, রেভিনিউ রিয়েলাইজই করেননি, সেটাও কিন্তু প্রফিট হিসাবে কাউন্ট করে ফেলা হয়। অ্যাকাউন্টিং জার্নালস আর নট ডান অন টাইম বিকজ ওনার্স রিলাই অন হাইলি অন ট্রেডিং পার্ট। আমাদের একটা ছোট সফটওয়্যার আছে, আমি নামগুলো বলছি না মানে জাস্ট প্রফেশনাল কারণে। সেই সফটওয়্যারের বেসিক্যালি ইউজার হচ্ছে স্মল অ্যান্ড মিড লেভেলও বলবো না, একদম স্মল লেভেল। এবং আমার 95% ক্লায়েন্ট ওই সফটওয়্যারের তারা অ্যাকাউন্টিং পোর্শন ইউজই করে না, শুধু ট্রেডিং পার্ট ইউজ করে, অ্যান্ড হুইচ ইজ নর্মাল এই ইন্ডাস্ট্রির জন্য বিকজ দে ডোন্ট ইভেন বদার। আমি অনেক মালিকের সাথে কথা বলি, ভাই কি দরকার ভাই, আমি তো এখান থেকেই বুঝি কি দরকার, একটু পরে আমরা দেখবো অ্যাকচুয়ালি কি জন্য দরকার। এমনও কোম্পানি আছে যাদের নাকি ক্রেডিট নোট ইস্যু করা হয় বাট রিফ্লেক্ট করা হয় না ওই টেনিওরের মধ্যে। সো আপনি ক্রেডিট নোট পেলেন যেই পারচেসটার কারণে, আপনি সেইটার কস্টে কিন্তু এটা ধরেনি নেন, ক্রেডিট নোটের টাকা আসছে আরেকটার সাথে, এন্ড দ্যাটস আ মিসম্যাচ। আপনি কিন্তু আলটিমেটলি আপনার প্রফিট বুঝতে পারছেন না এবং কোনোটাতে লস করছেন কোনোটাতে প্রফিট করছেন, নো ওয়ে আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। অনেক কোম্পানিতে আমরা দেখেছি দেয়ার ইজ এ গ্যাপ ইন ইনকাম স্টেটমেন্ট, ট্রায়াল ব্যালেন্স, অ্যান্ড সেই গ্যাপ রেখে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টস অর ব্যালেন্স শিট তৈরি করা হচ্ছে দিনের পর দিন। সো ট্রায়াল ব্যালেন্সে যদি গ্যাপ থাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্টে যা দেখবেন ওটা ভুল দেখবেন। এই ধরনের সিনারিও বহু কোম্পানিতে আছে। সো কি করা উচিত স্মল কোম্পানিদের জন্য, কি করা উচিত আমরা যদি আসি, বেসিক্যালি টু এনশিওর যারা অটোমেটেড তাদের জন্য এনশিওর করতে হবে, মালিকদেরকে করতে হবে যে অল ডেটা আর এন্টার ইনটু দ্য সিস্টেম প্রপারলি। আর যারা সফটওয়্যার ইউজ করছেন না তাদের জন্য অবশ্যই ইউ হ্যাভ টু হ্যাভ এ ম্যানুয়াল প্রসেস এবং রিটেন প্রসেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ওই প্রসেস অনুযায়ী আপনাদেরকে কাজগুলো করতে হবে যদি এখান থেকে বের হতে চাই আমরা। আচ্ছা, there is no discrepancies or anomaly with the total financial position or with the trading transactional account, মানে কোনো ডিসক্রিপেন্সিস থাকতে পারবে না আপনার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট অথবা ট্রেডিং বিজনেসের সাথে। Ensure that the regularly, the correct transaction অথবা যেগুলো নাকি নর্মাল মিস্টেকস হয় সেগুলোকে ঠিক করা দরকার, সেগুলো ঠিক করা হচ্ছে, এটা ইউ হ্যাভ টু এনশিওর দ্যাট। নেক্সট পয়েন্ট হচ্ছে স্টক কন্ট্রোল করতে হবে, স্টক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে হবে এবং রিকনসিলিয়েশন করতে হবে মান্থ এন্ডে, এটা ম্যান্ডেটরি, সেই জিনিসটা আমরা করি না ঠিক মতন। আচ্ছা, মেইনটেইন দ্য অডিট অফ চেকস, এবং কোন চেক অনার হচ্ছে ডিসঅনার হচ্ছে এগুলো কমন প্রবলেম, সেগুলো সলভ করতে হবে ডেফিনেটলি প্রপার অ্যাকাউন্টিং এর মাধ্যমে। তারপর এনশিওর দ্যাট টোটাল রিসিভেবলস এন্ড পেয়েবলস আর এক্স্যাক্টলি রিফ্লেক্টিং ইন ইউর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সিস্টেম। অনেক জায়গায় এক্স্যাক্টলি রিফ্লেক্টিং হয় না। মেইনটেইন দ্য রিপ্লেসমেন্ট এন্ড ওয়ারেন্টি অ্যালং উইথ বাফার স্টক, ভেরি স্পেসিফিক্যালি করতেই হবে। এমআইএস রিপোর্টে আমরা যেটা দেখি মেক শিওর করতে হবে যে সেটাই অ্যাকচুয়ালি এক্সাক্ট আউটপুট দিচ্ছে। Should examine all the financial transaction with professional overview. This is very important. Professional overview. কেন বললাম? Because অ্যাকাউন্টিং এ আমরা আসলে অ্যাকাউন্টেন্টদেরকে কেন জানি সবচেয়ে অবহেলিত ডিসিপ্লিন বলে মনে করি, বাট অ্যাকাউন্টেন্টই পারে কিন্তু একটা কোম্পানিকে রিয়েল ফোরকাস্টিং দিতে। আপনি দেখবেন সমস্ত সেলসের এমপ্লয়িজদের পিছনে টাকা ইনভেস্ট করলাম, অ্যাকাউন্টসে কে ওই একটা সবচেয়ে লো এন্ডের যে সে খোঁজ খবর নাই। এখন একজন অ্যাকাউন্টেন্টই কিন্তু আপনাকে রিয়েল ইনফরমেশন দিতে পারে। সো প্রফেশনাল ওভারভিউ থেকে আপনাকে প্রফিট এন্ড লস এবং আপনার কোম্পানির স্টেটমেন্ট গুলোকে চেক করতে হবে। শুড চেক স্টক রিপোর্ট, স্টক মুভমেন্ট, স্টক ইভ্যালুয়েশন,
স্টক এজিং ইন এভরি মান্থ। ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক রিকনসিলিয়েশন দরকার এবং টোটাল অ্যাসেটের একটা ইনভেন্টরি যেটা নাকি আপনার ডেপ্রিসিয়েশন সহকারে থাকবে সেটাও ক্যালকুলেট করতে হবে। একটু আগে যেটা বলছিলাম রেশিও অ্যানালাইসিস করতে হবে এবং নেক্সট ইয়ারের ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রজেকশন থাকতে হবে আপনার প্রফিটেবিলিটি বা কোন জায়গায় যাচ্ছেন, অ্যান্ড ডেফিনেটলি শুড কনসিডার দ্য আরএমএ হেলথ। সেই সাথে ব্যাড ডেট পজিশন, ইম্পোর্ট কমার্শিয়ালের পারফেক্ট এফিসিয়েন্সি, অপারেটিং এক্সপেন্স কমিয়ে রেভিনিউ বাড়ানোর যে টেন্ডেন্সি সেটা করতে হবে এবং কনসিডার আনসার্টেনিটি অফ ইনকাম স্টেটমেন্ট। আর এট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে অবশ্যই একটা প্রপার স্টেটমেন্ট বানাতে হবে যেটা নাকি আপনি সাবমিট করতে পারবেন। এন্ড লাস্টলি আমি বলবো যে এই করার মধ্যে একটা প্রথম ব্যাপার, যদি প্রয়োজন হয় প্লিজ অ্যাপয়েন্ট ওয়ান প্রফেশনাল কনসালটেন্ট, যদি ফুল টাইম নাও নিতে পারেন। এই ক্ষেত্রে উনি আপনাকে যে গাইডলাইনটা দিবে, আপনি অ্যাজ এ মালিক বা এন্টারপ্রেনার আপনার পক্ষে আসলে সম্ভব না এই ফিগার্স নিয়ে এইভাবে কাজ করা। সো দেয়ার আর সাম ইস্যুস। আমি আসছি, এখন আমরা একটা কেস স্টাডিতে ঢুকছি। দেখেন আমরা একটু মনোযোগ দিই। এই কোম্পানিটার, আচ্ছা এটা একটা এবিসি কোম্পানি লিমিটেড, আমি একটা দামি কোম্পানি দেখাচ্ছি। দেখেন এই কোম্পানির রেভিনিউ, কস্ট অফ সেলস করে গ্রস প্রফিট, এক্সপেন্ডিচার মাইনাস করলাম, এই যে 9 লাখ টাকা এটা হচ্ছে তার নেট প্রফিট। এটা হচ্ছে কোম্পানির অ্যাপারেন্ট পজিশন 31 ডিসেম্বর। এর পুরোপুরি দামি কোম্পানি, কিন্তু আবার কেউ কারো কোম্পানির সাথে মিলায়েন না, এটা একদমই দামি কোম্পানি। সো 9 লাখ টাকা প্রফিট দেখাচ্ছিল প্রথমে। এই তার ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিটেও বেসিক্যালি এই 3 নাম্বার পয়েন্টটা, দ্যাট ইজ এই ট্রান্সফার হয়েছে এটা ব্যালেন্স শিটে, এবং এই টাকাটা এই জায়গাটায় আছে। সো এই কোম্পানির প্রফিট এই মুহূর্তে 9 লাখ টাকা। এই পর্যন্ত যদি আমরা ঠিক থাকি তার মানে কোম্পানিটা মোটামুটি প্রফিটেবল আমি ধরে নিলাম। আসেন এবারে রেশিও অ্যানালাইসিসে লাগে। আচ্ছা তার আগে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখি। 15, 16, 17তে কোম্পানি ওয়াজ প্রফিটেবল, এক্সপেন্স একটু বেড়েছে, স্টকের টার্নওভার, স্টক ভ্যালুয়েশন বেড়েছে, নেট প্রফিট একটু কমেছে। তারপরে এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু নেট প্রফিট হালকা কমেছে, হতেই পারে। আচ্ছা এবারে আসেন এইটার এক্সপেন্সের যে নেট সেলস এর অবস্থা অনেক বেড়েছে নেট সেলস, এবং কোন কোন খাতে প্রফিট হচ্ছে, এক্সপেন্সেস হচ্ছে সেটাও আমরা ডিফাইন করে দিচ্ছি। সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অনুযায়ী কোম্পানি ইজ রানিং ফাইন। এবারে আসেন এই কোম্পানির গ্রস প্রফিট মার্জিন অ্যাকচুয়ালি 5%। ওই ক্যালকুলেশনটা মিলালে আপনারা এটাই পাবেন। আমি এই কিনোটটা আমি দিয়ে দিব, আপনারা গিয়ে বাসা চেক করতে পারেন। 5% গ্রস প্রফিটে রান করছে এই কোম্পানি, which is good. And operating expenses 4.1%, which is reasonable, 4.11. আচ্ছা নেট প্রফিট অ্যাকচুয়ালি 0.88% এই কোম্পানিটা, which is also so. আচ্ছা প্রফিট তো আছে, লসে তো যায় না, তাই না? চলে আর কি, মানে কোন রকম 1% এর নিচে অবশ্য নেট প্রফিট। আচ্ছা কারেন্ট রেশিও, কুইক রেশিও, এগুলো বেসিক্যালি কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। এটা মিন করছে দেখেন, আমি খুব শর্টকাটে বলছি যে ইট ইন্ডিকেটস দ্যাট কোম্পানি ইজ এবল টু পে অল দ্য কারেন্ট লায়াবিলিটিস। দ্যাট ইজ আপনার এই মুহূর্তে যদি কোম্পানি বন্ধ হয় আপনার অ্যাসেট দিয়ে আপনি কারেন্ট লায়াবিলিটিস মিট আপ করতে পারবেন, মানে দেনা সব শোধ করতে পারবেন, সেগুলো ঠিক আছে। যদিও আমরা বলছি যে কুইক অ্যাসেট রেশিও 0.76, যেটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হচ্ছে 1.2 or +-1%, 0.1% ইকুয়াল, মানে এদিক ওদিক হতে পারে, বাট 1.2 স্ট্যান্ডার্ড। ডেট টু অ্যাসেট রেশিও 52% এই কোম্পানির, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিন্তু 20%, এটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। কিন্তু এটা দেখেও তবু মোটামুটি হ্যাঁ ঠিক আছে, ডেট টু অ্যাসেট খারাপ, তারপর চলে আর কি, ঠিক আছে আগালাম। রিটার্ন অন অ্যাসেট 3.81%, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 10%, একটু ডেঞ্জারাস কিন্তু এটা, রিটার্ন অন অ্যাসেটের অবস্থা খারাপ। এবার আসে ইনভেন্টরি টার্নওভার, এই কোম্পানিটা 12.41। আমি আসলে এগুলোর ডিটেইলসে যাব না, বিকজ এটা গেলে অনেক অ্যাকাউন্টিং এর ব্যাখ্যার প্রয়োজন আছে। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 30, ইনভেন্টরি টার্নওভার ইন ডেজ 29.41 ডেজ, এটা ইনভেন্টরি টার্নওভার হচ্ছে। পেয়েবল টার্নওভার হচ্ছে 7.8 এবং পেয়েবল টার্নওভার ডেজ ইজ 46.79 ডেজ। দ্যাট ইজ আপনার অ্যাকচুয়ালি আপনি পেয়েবল উঠাচ্ছেন 47 দিনে, which is big. আচ্ছা এনিওয়ে আমি এগুলোতে যাচ্ছি না। অপারেটিং সাইকেল 57.41% এবং অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাকাউন্টস পেয়েবল, which is more or less okay. আচ্ছা এইবারে আসেন প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। এই কোম্পানিটা যখন অ্যাকাউন্টিংটা করলো, ওই যে 9 লাখ টাকা প্রফিট দেখেছিলাম না, কি কি জিনিস কনসিডার করে নাই দেখেন। মিসিং ডেটা, লিগ্যাল এক্সপেন্স, 2 লাখ টাকা লিগ্যাল এক্সপেন্স দিতে বছর শেষে, এটা কনসিডার করে নাই। নাম্বার 2, আরএমএ হেলথ অ্যানালাইসিস করা হয় নাই। 11,50,000 টাকা আরএমএ থেকে তার লস ছিল। এটা কিন্তু দামি সিচুয়েশন, আমি ঘটনাগুলো এরকমই ঘটে, আমার এক্সপিরিয়েন্সও তাই বলে। আরএমএ প্রভিশন করার কথা 1.5% অফ দ্য টোটাল টার্নওভার, হুইচ ইজ রেকমেন্ডেড। আরএমএ থেকে লস হতে পারে, প্রফিট করে তো ভালো, প্রভিশন তো আপনার কেউ টাকা নিয়ে যাচ্ছেন, আপনি প্রভিশন করছেন, সেটা করা হয়নি। ডেপ্রিসিয়েশন 16,50,720 টাকা ডেপ্রিসিয়েশন আসবে এই কোম্পানিটার, সেটা কাউন্ট করা হয়নি। ব্যাড স্টকে মাল পড়ে আছে 13,85,000 টাকা, খোঁজ খবর নাই। রিসিভেবলস অ্যাকচুয়ালি ব্যাড ডেট হবে 35%, এবং এই 35% কেন বলছি, এত রিসিভেবলস তো ব্যাড ডেট হওয়ার কথা না, হবে বিকজ এই কোম্পানিটার কোনো কাগজপত্রই নাই
যদি এই কেস কোর্টে যায় একটাও ধোপে টিকবে না, বিকজ ওরা জানেও না যে মিনিমাম এই পেপারস গুলো আমার কোর্টের জন্য দরকার। রিসিভেবল 35%, উইচ ইজ 27,44,000 টাকা, মানে ব্যাড ডেটস। আচ্ছা, রিবেট রিসিভেবলস, এটা অবশ্য পজিটিভ, 4 লাখ টাকা রিবেট তারা পাবে, যেটা কিন্তু তারা ব্যালেন্স শিটে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট এখনো আনেনি, তাহলে এটা পজিটিভ সাইডে যাবে, ডেফিনেটলি রেভিনিউ বাড়বে। আর এক্সপেন্সেস বাকি আছে হলো স্যালারি পেয়েবল ধরেন 2,20,000 টাকা, আর ব্যাংক চার্জেস 37,000 টাকা। সো মোটামুটি এই হলো গিয়ে টোটাল কস্ট। দেখেন এই আরএমএ লিগাল এক্সপেন্স, আরএমএ হেলথ, এগুলো সব হলো পজিটিভ, এগুলো আর মাইনাস হবে আর কি প্রফিট থেকে। আর রেভিনিউ এটা বাড়বে। এই পিকচারটা যখন আমি বাড়ালাম তখন বেসিক্যালি ওই কোম্পানিটার প্রফিট দেখেন মাইনাস 60,87,000 টাকা, মানে প্রায় 61 লক্ষ টাকা লস, which we started at 9 লাখ প্রফিট। ইউ রিমেম্বার রাইট? আমরা দেখেছিলাম 9 লাখ প্রফিট করছে এই কোম্পানিটা। যখন আমি কনসিডার করলাম এই ফ্যাক্টরস গুলো তখন দেখলাম 61 লাখ টাকা লস করেছে। এবং ব্যালেন্স শিট পজিশন দেখেন, ব্যালেন্স শিট পজিশন ইজ ওকে, বিকজ এখানে কিছু আসা যাওয়া হচ্ছে না। সো কোথায় 9 লাখ প্রফিট আর কোথায় 61 লাখ টাকা লস? জাস্ট ইমাজিন দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি সিচুয়েশন। এবং যদি আমরা চেক না করি এরকমই ঘটে। সো বিজনেস মডেল, এবার আমরা একটু ফাইনালাইজের দিকে আসছি। বিজনেস মডেল দেখেন, আমরা বিজনেসের যারা কনসালটেন্ট বলেন আর যারা আমরা বিজনেস নিয়ে কাজ করি, একটা জিনিস বলা হয়, ডোন্ট বিকাম জেনারেলিস্ট, অলওয়েজ বিকাম স্পেশালিস্ট। দুঃখজনক হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির অলমোস্ট এভরি কোম্পানিজ আর নাও জেনারেলিস্ট কোম্পানি। আপনি কি বেচেন ভাই? আমি তো এই মাছটা বেচি। আপনি কি বেচেন? আমি একই মাছই বেচি। সো উই আর অল জেনারেলিস্ট। সো আপনাকে চিন্তা করতে হবে জিওগ্রাফি, ভার্টিক্যাল মার্কেট, হরাইজন্টাল মার্কেট, কোম্পানি সাইজ অ্যান্ড টেকনোলজি, এই 5টা জিনিসের উপর বেস করে আপনার বেসিক্যালি এসটিপি অ্যানালাইসিস বলা হয়, সেগমেন্টিং করতে হবে মার্কেটকে, যে কোন মার্কেটে আপনি ব্যবসা করবেন, এবং টার্গেট করতে হবে আপনাকে ওই মার্কেটে আপনি কিভাবে ব্যবসা করবেন। এবং টার্গেট করার আগে কিন্তু অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে আপনার কোম্পানির strength, weakness, opportunities and threat may not be equal to higher company strength, weakness. So সব যে একরকম হবে তা না। আপনার কোম্পানিতে 9 জন লোক, ওনার কোম্পানিতে 9 জন লোক। সো যদি মনে করেন দুটো কোম্পানিতে সেম স্ট্রেংথ, ভুল। একটা SWOT অ্যানালাইসিস করা হয়, সেই জিনিসটার থেকে আমরা স্ট্র্যাটেজি গুলো বের করি এবং যেটা আপনাকে করতে হবে। এবং লাস্টলি পজিশনিং করতে হবে, আপনার অফারিংস গুলোকে প্রপারলি পজিশনিং করতে হবে। দেখো এই জিনিসে আমি বিক্রি করি এবং অন্য দেখছি এই কারণে আমি ইউনিক। সো বিকাম স্পেশালিস্ট। দেখেন এখানে আসলে গ্রাফটা দেখা যাচ্ছে না, এটা বলা হয় এরকম, প্রথমে SWOT অ্যানালাইসিস করবেন, একটা পিরামিড, বেসিক্যালি এটা একটা পিরামিড। SWOT অ্যানালাইসিস করবেন, সেখান থেকে কনফ্রন্টেশন ম্যাট্রিক্স বলা হয়। এটা হচ্ছে আপনার SWOT অ্যানালাইসিস থেকে স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য একটা ম্যাথমেটিক্স, ইটস এ ম্যাথ। এই ম্যাথসটা যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি ধরনের স্ট্র্যাটেজি আপনার কোম্পানির জন্য নেওয়া উচিত। এবং লাস্টলি সেইটা অনুযায়ী আপনাকে অ্যাকশন প্ল্যান বানাতে হবে। অ্যাকশন প্ল্যান হচ্ছে আগামী 1 বছরের জন্য কোন মাসে কি কি কাজ করবেন, বা 2 বছরের জন্য, সেটা আমরা বলি ওটাকে অ্যাকশন প্ল্যান। সো এই জিনিসটা অবশ্যই করতে হবে। এন্ড এইটার সাথে স্ট্র্যাটেজি টু অ্যাকশন প্ল্যান পর্যন্ত যাওয়ার জন্য আপনার দরকার বাজেট, এবং অ্যাক্টিভিটিস গুলোকে ফাইনালাইজ করতে হবে, রিসোর্স ফাইনালাইজ করতে হবে, এবং টাইমিং ফাইনালাইজ করতে হবে। অমুক ভাই অমুক সময় এই কাজটা করছে, আমারও এই কাজটা করতেই হবে, এটা যদি মনে করেন, ইউর কোম্পানি উইল নট বি প্রফিটেবল। আপনার কোম্পানির নেচার আপনার মতন, সো আপনারটা আপনার মতনই কন্ট্রোল করতে হবে। সো এই 4টা জিনিস এখানে দরকার স্ট্র্যাটেজি থেকে অ্যাকশন প্ল্যানে যাওয়ার জন্য। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি খুব স্মললি কভার করবো। এখনকার দিনে কর্পোরেট ওয়ার্ল্ডও সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাকসেপ্ট করে। সো সার্টেন লেভেল অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং দরকার। আমি হার্ডওয়্যার ইন্ডাস্ট্রিতে এখন অনেক অভাব দেখি এটার, মানে কর্পোরেট হ্যাভ অলরেডি এমব্রেস দ্যাট, এবং ইমেল ক্যাম্পেইন বা ইমেল মার্কেটিং ডেফিনেটলি করা যেতেই পারে। আর সাম আদার ইম্পর্টেন্ট থিংস, যেমন আমি একটা টেন্টেটিভ দেখেছি, ট্রেডেবলস। আপনি ধরেন একটা স্পেশালাইজ কোম্পানি হতে চান, আপনি জেনারেলিস্ট হবেন না। কি কি বলতে পারেন ভাই? আপনার কি আছে? আপনিও তো ভাই প্রসেসর বেচেন, আরেকজনও তো প্রসেসর বেচেন। দেখেন আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ বেটার সার্ভিস। তারপরে বলতে পারেন আই হ্যাভ আপগ্রেডেশন অফার। তুমি এখন যদি এই প্রসেসর কেনো, আমি কালকে তোমাকে এইটা আপগ্রেড করলে আমি তোমাকে এত % ডিসকাউন্ট দিব। আপনি বলতে পারেন ডেলিভারেবলস, আমার ডেলিভারেবলস বেটার দেন আদার্স। আপনি বলতে পারেন আমি লো কস্টে ম্যান আওয়ার্স দেই ফর পেইড সার্ভিসেস, মানে যেগুলো নাকি পেইড সার্ভিস, সেগুলোর জন্য আমার যে ম্যান আওয়ার রেট সেটা অন্যদের চেয়ে কম। আপনি বলতে পারেন আমি লো কস্ট পার্টনারশিপ করি, যেমন আমি এক্সচেঞ্জ অফার করি ফর এক্সাম্পল, এটা পার্টনারশিপ। আপনি বলতে পারেন আমার মেইনটেনেন্স সার্ভিস আমি দিয়ে থাকি, অন্য কোম্পানি দেয় না। আপনি বলতে পারেন আমার কনসাল্টিং সার্ভিস আমি দেই, তোমার বাড়ি থেকে কি কি করতে হবে আমি বলে দিব। আপনি বলতে পারেন আমি ফ্রি ট্রেনিং দেই। এন্ড দিজ আর ইয়োর ট্রেডেবলস। আপনি এগুলো দিয়ে কিন্তু আপনাকে স্পেশালাইজ করার চেষ্টা করছেন। এন্ড সাম এক্সপিরিয়েন্স, অ্যাকচুয়ালি আমি বলবো যে ইউজ ইউর এক্সপিরিয়েন্স, ট্রাই টু নো হোয়াট দ্য আর্লিয়ার কলিগস হ্যাভ অলরেডি ডান এন্ড ডু নট ট্রাই টু রিইনভেন্ট দ্য হুইল। এটা বলা হয় একদম, এটা বাইবেল অফ মার্কেটিং।
আরেকজন যেটাতে আঙ্গুলে হাত পুড়িয়েছে আপনি ওটা আরেকবার করার চেষ্টা করেন না। এবং ডিফাইন ইউর ভ্যালু প্রপোজিশন, দেখেন বোল্ড করা আছে। ভ্যালু প্রপোজিশন মিনস আপনি কি অফার করছেন সেটা আপনার কাস্টমারকে একদম প্রপারলি স্পেসিফিক্যালি বলতে হবে। এবং আমরা মার্কেটিং এর ভাষায় বলি ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন। সো আপনার ইউএসপি আপনার একদম ডিফাইন থাকতে হবে যে আমি এটাই বেচি এবং এই কারণে আমি ইউনিক এবং তুমি আমার কাছ থেকে এই জন্য কিনবা। মারামারি করে বা আরেকজনের সঙ্গে কম্পিট করে আসলে লাভ নেই। অ্যান্ড ডু নট স্পেয়ার এ সিঙ্গেল মানি উইদাউট এ প্ল্যান। শুরুতেই বলেছিলাম বিজনেস প্ল্যান ছাড়া একটা মানিও যদি আপনারা স্পেন্ড করেন সো আলটিমেটলি ইউ আর লুজিং। এবং আমি মনে করি যে স্টাডি দরকার, অ্যাকচুয়ালি স্টাডি হার্ড। ওই যে একটা কথাই আছে যে আইটি ইন্ডাস্ট্রিতে যেই পরিমাণ জিনিস প্রতি 24 ঘন্টায় আবিষ্কার হচ্ছে, আপনার 36 ঘন্টা লাগবে সেই জিনিসগুলো সম্বন্ধে জানতে। 24 ঘন্টায় যেটা আবিষ্কার হয় 36 ঘন্টা লেখাপড়া করতে হবে। সো কিছুটা স্টাডি করতে হবে এবং আমি মনে করি 3 to 6 মান্থ দরকার ফর অ্যান আইসিটি এন্টারপ্রেনার ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু বিকাম। লাস্টলি আমি শেষ করবো CNEWS এর আইসিটি এন্টারপ্রেনারশিপ একটা ফোরাম আছে, আমি এটাতে কোনো অ্যাডিশনাল কিছু বলবো না। আমরা চেষ্টা করছি CNEWS থেকে একটা আইসিটি এন্টারপ্রেনারশিপ ফোরাম, কিছু ট্রেনিং, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং গভর্নমেন্টের সাথে কিছু লবিং প্রোগ্রামের জন্য। আর প্রিপেয়ারিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ট্রেনিং কার্ডগুলো আমাদের একটা ওয়ান অফ দ্য অবজেক্টিভ। competency of the young technology entrepreneur, carrying some research on that. এবং ফাইনালি বেসিক্যালি ফাংশনাল এরিয়া হচ্ছে এডুকেশন, ট্রেনিং, লিঙ্কেজ ক্রিয়েশন, পলিসি লবিং, এক্সপোজার, মনিটরিং, মেন্টরিং, দিস টাইপ অফ থিংস। আর রেকমেন্ডেশন যদি আমি বলি, আমার এই টোটাল সময়টা রেকমেন্ডেশন, যদিও এটা এখানে আমি বলতে চাচ্ছি না, রেকমেন্ডেশন আপনারা দিবেন। আমি শুধু প্রবলেম স্টেটমেন্ট মেনশন করলাম। আমার দৃষ্টিতে সোফার মনে হয় যে 3টা রেকমেন্ডেশন করা যেতেই পারে। আমি বলবো না রেস্ট্রিকশনস অফ দ্য নিউ ভেন্ডার্স, আসবে না এরকম কোনো কথা নাই, আসবে, নতুন এন্ট্রেন্স আসবে, বাট কন্ট্রোল করতে হবে। কিভাবে কন্ট্রোল করবেন? দিস ইজ জাস্ট দ্য বিগিনিং অফ দ্য জার্নি। আজকে আমরা বললাম কন্ট্রোল করার অনেক রাস্তা আছে। আপনারা ইন্ডিয়া, নেপালকে এক্সাম্পল দেখে লাভ নাই। বাংলাদেশের প্রবলেম বাংলাদেশের মতো। আমাদেরকে আমাদের কায়দাতে আগাতে হবে। আমাদের BCS আছে, সমিতি আছে এবং আরো অন্যান্য অ্যাসোসিয়েশন আছে। উই হ্যাভ টু কন্ট্রোল। তাদেরকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিতে হবে যে দেখো এই ইন্ডাস্ট্রিতে আসলে বিশাল ব্যবসা করে ফাটায় ফেলবা, ভুলে যাও। সো এই ধরনের একটা ইমেজ তৈরি করা দরকার। সেকেন্ড থিং হলো ইন্টার কম্পিটিটরস রাইভালরি, বোথ ইন অল অ্যাসপেক্টস, ট্রেডার্স, রিসেলার্স, সকল ক্ষেত্রে ইম্পোর্টার্স, রাইভালরি কমাইতে হবে। এবং লাস্টলি বার্গেনিং পাওয়ার অফ দ্য সাপ্লায়ার্স বাড়াতে হবে। এইটার কোনো বিকল্প নাই। আর মাইক্রো লেভেলে যদি বলেন, আপনাদের প্রসেস ইমপ্রুভ করতে হবে। রেগুলার হেলথ চেকিং অফ দ্য কোম্পানি ইজ এ মাস্ট। সেটা আপনি নিজে করতে পারলে খুব ভালো, অথবা প্রফেশনাল কনসালটেন্টের সময় হায়ার করে হলেও করতে হবে। Sometimes targeting and positioning, মানে একদম স্পেসিফিক টার্গেটিং এন্ড পজিশনিং করতে হবে, সেগমেন্টিং, টার্গেটিং, পজিশনিং। And lastly, value proposition is a mandatory thing, যে আপনি যেটা বলতে চাচ্ছেন মানে আপনার ইউনিক অফারিংসটা পারফেক্ট আছে কিনা। এন্ড লাস্ট, এখানে দেখা যাচ্ছে না, ম্যানেজমেন্ট ট্রেনিং। আমি রেকমেন্ড করব যে আমরা যারা এন্টারপ্রেনার, আমরা যারা উদ্যোক্তা, আমরা কিন্তু ম্যাক্সিমামই লেখাপড়াটা আমার জন্য যদি ইম্পর্টেন্টই হইতো আমি তো উদ্যোক্তা হইতাম না, আমি চাকরিজীবী হইতাম। সো লেখাপড়া ডাজন্ট ম্যাটার, কোনো ফ্যাক্টরি না। কিন্তু এন্টারপ্রেনার হইতে গেলে কিছু জিনিসকে আপনার নিজের গরজে আপডেট করে নিতে হবে। সো ম্যানেজমেন্ট ট্রেনিংটা ওই কারণে ইম্পর্টেন্ট। সো কি করে আসছেন, ফরগেট অ্যাবাউট দ্যাট। এখন কি করতে হবে যদি সাস্টেনেবল মডেলে আসতে চান, সেটাই ইম্পর্টেন্ট। এন্ড দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।